ঠাকুর, আমি আর শাম্ভা বহুদিন ধরেই দুজনে বনবাসের জীবনযাপন করছি। দুজনের বনবাস কাল শেষ হচ্ছে, আমার সম্পত্তি ফেরত পেয়ে যাব। প্রণাম ঠাকুর। গণেশ, ভালো থাকিস। আচ্ছা কাকা, তাহলে আমি আসি। আর সন্ধ্যাকে দেখছি না। কলেজ গেছে বোধহয়। ঠিক আছে, আসছি আমি। হ্যাঁ, হ্যাঁ। ভালো থাকবেন। সত্য সত্য সত্য, মনে হচ্ছে এরা বেঁচে আছে। সত্য, তোল তোল তোল, তাড়াতাড়ি তোল। ওকে ধর, ধরে কুচে কুচে করে ফেল। মার মার, মেরে ফেল ওকে, ছাড়বি না, পালাতে না পারে। মামা, মামা বিপদে রয়েছে। ও মরে যাবে, গ্রামে সবাই চলে এসেছে। তুমি চলো চলো না। সাম্বা, 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 কুমার! সাম্বা, ওঠ না। আরে কেবি, একটু জল নিয়ে না। যদি এই অবস্থা ওরা আমার করতো, তাহলে বলো তো সেই সময় আমি কি করতাম? আমার জীবন মৃত্যু নিয়ে টানাটানি। তুমি তো ডাক্তার হতে চলেছো, বলো তো তখন তুমি কি করবে? ওই সময় মন শক্ত করে কাজ করতে হবে। ওই সময় কেউ জল খেতে দিলেও খাওয়া উচিত সাম্বা, নয়। জল খা বাবা। আর এই ব্যাপারে বেশি সতর্ক থাকতে হবে যে যেখান থেকে রক্ত বেরোচ্ছে সেখানে পট্টি বেঁধে দেবে। চলো বাড়ি চলো। আমার প্রিয় সম্ভব মরে গেছে, আমার সম্ভব মারা গেছে, আমার বুকের কলিজা মারা গেছে। ওকে মারবার জন্যে আমি কি না করেছি, হাজার হাজার লোক পাঠিয়েছি, কিন্তু সবাই খালি হাতেই ফিরেছে। কিন্তু ঠাকুরের আশীর্বাদে সাম্বার ভরসা ছিল নিজের শক্তিতে আর আমার ঠাকুরে, তাইও আমার হাতে মারা গেল। হে ঠাকুর, তুমি আমার প্রার্থনা শুনেছো। আচ্ছা, আমি বলছি যে এরকম একটা সময় যদি আমরা এই নিউজটা পাই যে সাম্বা বেঁচে আছে, তাহলে কিরকম হয়? কি বাজে কথা বলছিস? কি করে বাঁচবে, কি করে বাঁচবে ও? দাদা, 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 সাম্বা এখনো বেঁচে আছে। ওর চিকিৎসা ওর বাড়িতেই চলছে। না না, ও কখনোই বাঁচতে পারে না। এরকম ভাবে কেন চেঁচাচ্ছ ভাই? আর ও দাদা,
নিজের মাথা পরে ফাটাবে, আগে সেখানে পালিয়ে যাই যেখান থেকে আমি এসেছিলাম। না না, খাও খাও, মুখ খোলো, খাও 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 আর খাও। এই তো। বাবা তুমি লেখাপড়াকে এত গুরুত্ব দাও কেন? কারণ তার গুরুত্ব আমি বুঝি। ডাক্তারবাবু, হ্যাঁ একটু এদিকে আসুন। এখন কেমন আছে শাম্বা? এখন তো ভালো আছে, কিন্তু অনেক রক্ত বেরিয়েছে। হসপিটালে শিফট করে দিন। ওকে এখান থেকে নিয়ে যাওয়া সেফ নয়। ওর কিছু হয়ে গেলে জনতাকে কন্ট্রোল করা মুশকিল। বয়সে ছোট হতে পারে, কিন্তু জনতার কাছেও দেবতা। এসপি সাহেব, আপনি বলছেন ও ভগবান। ভগবানের কখনো মৃত্যু হয়? ডাক্তারের ওষুধের থেকে মানুষের আশীর্বাদই কাজ দেবে। ও বাঁচবে, ও নিশ্চয়ই বাঁচবে, ও বাঁচবে। অনেক দিন পরে তোমার মন্দিরে আমি আলো জ্বালালাম। কেন জানো তুমি? কেননা আমার বংশের নিভে যাওয়া আলোকে তুমি জ্বালিয়েছ। আমার নাতিকে তুমি বাঁচাও ঠাকুর, ও হাজার গরিবের মন্দিরে আলো জ্বালাবে। ঠাকুমা, আমার নাম সন্ধ্যা। আমি এসপি মোহন দাসের মেয়ে। আমি আর নন্দিনী একসাথে মেডিকেল কলেজে পড়তাম। নন্দিনী আমাকে সাম্বার ব্যাপারে অনেক কিছু বলেছিল। ওরা সবাই সাম্বাকে এত নিষ্ঠুরভাবে মারার চেষ্টা কেন করলো? আমায় বলো না ঠাকুমা, সাম্বা এতটা কঠোর আর এতটা নিষ্ঠুর মনের মানুষ কি করে হয়ে গেল ঠাকুমা? সাম্বার মন খুব নরম ছিল, কিন্তু সেই সাম্বাকে এই সময় কঠোর হতে বাধ্য করেছে। মেমোরিয়া কলেজের ক্যাপ্টেন মিস্টার সাম্বা শিবা রেড্ডি, শ্রী কলেজের ক্যাপ্টেন মিস্টার রাজীব, দেখেছে রেড ড্রেস পরে রয়েছে, তাকে দেখ। ভালো, খুব ভালো। ও আমার গার্লফ্রেন্ড। আমি ওকে এই কাপটা জিতবো, কথা দিয়েছি। এই ম্যাচটা হেরে যা, সেফ থাকবি তুই। এই আমি আমার স্বর্গীয় দাদুকে একটা প্রমিস করেছি যে জীবনে কোনোদিনও হার মানব না। আর সাম্বা এখনো সেই কথাটা রেখেছে। হয় হারার জন্য তৈরি হ, তা না হলে পেছন দিক দিয়ে কেটে পড়। এগিয়ে যা। এসপি সাহেব, এই আমাদের কলেজের হিরো। লেখাপড়ায়, মেয়েদের সম্মান দেওয়াতে, সবকিছুতে নাম্বার 1। তুমি ধনরাজ বাবুর ছেলে না? আগে হ্যাঁ স্যার। আমি তোমার বাবাকে চিনি। উনি খুব ভালো মনের সৎ মানুষ। এইভাবে ওনার মুখ উজ্জ্বল করো। ধন্যবাদ স্যার, ধন্যবাদ। পূজনীয় বাবা ও ভাই, এখানে যাই হোক না কেন, সেটা নিজের মধ্যে গোপন রাখ, কেউ যেন জানতে না পারে। বাবা
আয় মা, কি হয়েছে? ঘুম আসছে না? ঘুম আসছে না বাবা, আমি তোমার কোলে শোবো বাবা। আয় মা, আয়, শুয়ে পড়। তুই একটু আরাম করে ঘুমো, আমি একটু বাইরে থেকে আসছি। এত রাতে তুমি কোথায় যাবে? একটা ছোট্ট কাজ বাকি রে মা, হঠাৎই মনে পড়ে গেল। তুই ঘুমো। দাদা, আপনি হঠাৎ অসময়ে যে চলে এলেন। হঠাৎ আর অকারণে আমি কারুর বাড়িতে পা রাখি না। আমি আমার মেয়ের ব্যাপারে কথা বলতে চাই। মানে জানো কি সবকিছু বলে দিয়েছে? আমার মেয়ের সেই স্বভাব নেই যে শ্বশুরবাড়ির কথা বাপের বাড়িতে বলবে। অত রাতে যখন আমার মেয়ে আমার বাড়িতে এসেছে আমি বুঝতে পেরেছি। আর তারপর যখন আমার মেয়ে বলল, বাবা আমি তোমার কোলে মাথা রেখে শুতে চাই, তখন আমি বুঝতে পারলাম যে ও স্বামীর ভালোবাসা থেকে বঞ্চিত। তোমার কাছে আমার মেয়ের থেকে বেশি প্রিয় ওই জমিটা, গরিবদের পড়াবার প্রতিজ্ঞা করে থাকা ধর্মরাজ তোমাদের ওই জমিটা দিতে আসেনি। নিজের মেয়ের ভেঙে যাওয়া সংসার জুড়তে আর ওকে সুখী দেখতে একজন বাবা এখানে এসেছে। পেপারে সই করে দিচ্ছি, রেজিস্ট্রি করে নিন। হ্যাঁ, আরে ছোট পেপার নিয়ে আয়। ওকে বলো আনতে। রে ভাই, তুই গিয়ে নিয়ে আয় তো। ঠিক আছে। জানেন দাদা, আমাদের বাবা খুবই চালাক ছিলেন। উনি জানতেন মেয়েদের জন্ম দিলে খুবই কষ্ট হয়, তাই এতগুলো ছেলের জন্ম দিয়েছেন। মেয়ের জন্য বাপের কষ্ট করার একটা আলাদা আনন্দ আছে। কষ্ট করতে হবে, এই জন্য কোনো বাপ যদি মেয়ে না চায়, সে আমার চোখে কখনো বাপ হতে পারে না। আরে আমাকে নয়, আপনার জামাইকে দিয়ে দিন। আরে নে না, শ্বশুর মশাই দিচ্ছেন না। এই নাও, কন্যাদান করেছিলাম একদিন এই হাত দিয়ে আমার মেয়েকে। সেই বাবার চোখে আর জলে ভরিয়ে দিলে তোমরা। এবার আসি। নমস্কার। জীবনে এই প্রথমবার কারো কাছে আমি হেরে গেলাম বাবা, আর সেটাই আমার জীবনের শেষ। কাকাবাবু, জানকী আমার নিজের বোন ছিল না, কিন্তু বোনের মতো ছিল। একে জন্ম জানকী দিয়েছে, কিন্তু আমি মানুষ করেছি। এই জন্য একে আমি নিয়ে যেতে চাই। নিয়ে যা মা। ওই নরকে থাকার চেয়ে তো তোর কাছে তুলসী পাতার মতন পবিত্র থাকবে। জানকী কেন মরল এটা জানার পরও আমি চুপ করে কেন বসে আছি জানিস? যদি সাম্বা সবকিছু জানতে পারে তাহলে কত মানুষের প্রাণ যাবে সেটা ভেবেই আমি ভয় পাচ্ছি। নিজের স্বামীকে বলিস যে মানুষ হয়ে থাকতে। আসুন আসুন, এদিকে আসুন। এনার নাম হচ্ছে বাবু শেঠ। অমৃতসর থেকে পাথর কিনতে এসেছেন। এর আগে উনি বালি, পাথরের গুঁড়ো, খারাপ পাথর সবই কিনেছেন। নমস্কার। নমস্কার। আর ইনি হলেন আমাদের পশুপতি বাবু। পাশু? পশুপতি মানে অ্যানিমেলদের গুরু। কি বাজে কথা বলছিস? মানে পশুপতি। ইংলিশে বলছিলাম তো। আচ্ছা, এই নিন আপনার 25 লাখ অ্যাডভান্স। হ্যাঁ এই নে। উনি যা বলছেন সব টাকাটাই আছে তো? এখন 25 লাখ টাকা দিচ্ছে যখন, রাখুন না। ঠিক আছে মালিক। এরপর যখন আসবেন আপনি পুরো টাকা দিয়ে আপনার সব জিনিস নিয়ে চলে যাবেন। নমস্কার। বাহ, ইনি তো খুব ভালো লোক। আর আমরা খারাপ নাকি? হ্যাঁ, হ্যাঁ? চোরদি, দেখো তো এই কাগজটা কি? দাঁড়া, কোথায় যাচ্ছিস? সরে যাও বাবা,
এখন নিজের লোক সামনে পড়লে তাকে সরিয়ে দেব। চলে চলে যাও। মুখটা ওইদিকে ঘুরিয়ে রেখেছো কেন? হ্যাঁ, এদিকে মন দাও। হ্যাঁ, যে বৌদিকে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় সেই বৌদিকে তুই খারাপ নজরে দেখিস। আরে ও তো তোমার দিকেই এগিয়ে আসছে, পালাও এবার। সম্পত্তির জন্য আমার যে দিদির উপর তুই অত্যাচার করেছিস, সে শুধু আমার দিদি ছিল না, ক্ষমা করে দাও। আমার মা ছিল। এই, তোর স্ত্রীকে দেখে আমার মায়ের কথা আমার মনে পড়ে, তাই তোকে প্রাণে না মেরে ছেড়ে দিচ্ছি। আর যদি জীবনে কোনোদিন এই জমির দিকে চোখ তুলে তাকিয়েছিস, তাহলে তোর চোখ আর তোর পা দুটো কেটে টুকরো টুকরো করে দেবো, বুঝলি? নিজের স্বভাবটা বদলা, তবে প্রাণে বেঁচে থাকবি। আমি চেয়েছিলাম যে আমার ছেলে রামের মতন বাঁচুক, রাবণের মতন রাক্ষস হয়ে নয়। রামচন্দ্রকেও যুদ্ধ করার পর লোকেরা ভগবানের আসনে বসিয়েছে। রামচন্দ্র সীতার জন্য যুদ্ধ করেছিলেন, আর আমি তোমার কথা রাখতে যুদ্ধ করব। শুধু স্বপ্ন দেখলেই কিচ্ছু হয় না। স্বপ্ন সফল করতে গিয়ে যদি হাতে অস্ত্র তুলতে হয়, তাহলে অস্ত্রও তুলতে হবে। আর আজ আমি অস্ত্র তুলব। চলো ওঠো, খাবারটা খেয়ে নাও। কি হলো? হুম? শোনো, জেলের কয়েদিদের মতো খাবার দিয়ে চলে যাচ্ছ না? না, সেরকম নয়। সেরকম নয়, কিন্তু আমার তো সেরকমই মনে হচ্ছে। আমি যে একটা ছোট্ট শিশুর মতো হেরে গেছি সেটা তোমার চোখ দেখে পরিষ্কার বুঝতে পারছি। ওই তো দেখা যাচ্ছে। শাম্বা ভুল কিছু তো করেনি। শাম্বা কোনো ভুল করেনি। বলো বলো, আবার বলো। তোমারই চোখের সামনে আমার দুই ভাইকে মেরে ফেলো, ওর হয়ে সাফাই গাইছ। দেখ একে, ওর তো কাঁদার কথা ছিল, এই কিনা ওর ওই কথা বলছে। প্রাণে মেরে ফেলবো তোকে আমি, ছাড়বো না আমি তোকে। দেখ 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 আমার চোখের দিকে। হ্যাঁ, আমি কি ভীতু ভীতু মনে হচ্ছে আমাকে? তখন বারবার জিজ্ঞেস করছে কেন? হ্যাঁ, কি বলি তুই? তেমন কিছু না, আমি বলছিলাম যে ওখানে মার খেয়ে আসার পর এখানে নিজের বউকে মেরে ভয় দূর করছে কি, তাই না? এই, তোর চোখে হয়তো আমি ভীতু, কিন্তু একটা কথা শোন, যখন আমার সময় আসবে ভীতু নই সেটা প্রমাণ দিয়ে ছাড়বো। আর সেই সময় কবে আসবে তার অপেক্ষায় থাকলাম। মারো সবাইকে। এই, বিদ্যালয়ের মানে হলো দেবালয়। এখানে বাচ্চারা পড়তে আসে আর তোরা এখানে তাস খেলছিস, তবে রে